Dreams Avenue. হ্যালো ফ্রেন্ডস, শুনছেন রেডিও আমার 88.4 FM আর এই মুহূর্তে শুনছেন আপনার নির্ঘুম বন্ধু আজকে। আর শুরু হয়ে গেল ড্রিমস এভার রাতের বিশেষ আয়োজন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, একটু আগে আমি খুব তাড়াহুড়া করে এসেছি, রাতের খাওয়া হয়নি, তো ভাবলাম যে শো করার আগে আদারওয়াইজ বন্ধুদের এন্টারটেইন করতে একটু সমস্যা হতে পারে, তাই চটপট কিছু খাবার অর্ডার দিলাম। তো ড্রিঙ্কস কোনটা নেবো ভাবতে গিয়ে মনে হলো শীতের মধ্যে কফি নেওয়াটাই যুক্তিসঙ্গত হবে, কিন্তু ভাবলাম হঠাৎ করে একদম উল্টোটা করলে কেমন হয়, একেবারে চরম কনকনে ঠান্ডা কিছু অর্ডার দিলাম এবং সেটাকে এই মুহূর্তে খুব ঠান্ডা একটা মুড নিয়ে আমি হট সিটে, এবং ভাবলাম যে বিষে বিষ ক্ষয় হয় কিনা, ঠান্ডায় ঠান্ডা ক্ষয় হয় কিনা। তবে আমার মতো এই সমস্যা হয়তো আপনার নেই, এবং আপনি হয়তো ভাবছেন যে না, এরকম শীতের রাতে ঠান্ডা কিছু না, খুব উষ্ণ কিছুর দরকার। এরকম যারা ভাবছেন অন্তত তাদের জন্য আমি আছি হৃদয়ের উষ্ণতা নিয়ে। অন্তত আমার কণ্ঠে যদি উষ্ণতা নাও থাকে, আমার হৃদয়ের বন্ধুত্বের যে ভালোবাসা, যে উষ্ণতা, তো আপনাকে আজকে উত্তপ্ত রাখার চেষ্টা করবো। আজকে আপনাকে একটা পরম প্রশান্তি রোম দেওয়ার চেষ্টা করবো এই শীতের রাত জুড়ে। সেই চেষ্টা চলবে রাত 2টো পর্যন্ত, এবং তার মানে পুরো 3 ঘন্টা ধরে আমি আপনার পাশে আছি আপনার মনোরঞ্জনের জন্য, পছন্দের গানগুলো প্লে করার জন্য, আপনার মনের কথা অন্তত একটা বন্ধুর কাছে যেন খুলে বলতে পারেন পুরো সপ্তাহের বিরতির পরে। সেই চেষ্টাটা করব। তাই যে কোনো কিছু হলেই আমাকে জানান, যে কোনো কিছু না হলেও আমাকে জানান, যে কোনো কিছুই আমাকে জানান। আপনার মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখুন RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। এবং প্রথম যে গানটা প্লে করবে এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট হিট নাম্বারস বাই রেড হট চিলি পেপারস এন্ড ইটস কল্ড ক্যালিফোর্নিকেশন। সো ফ্রেন্ডস, আমিও জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন আমার সব এই মুহূর্তে যারা ড্রিমস অ্যাভিনিউ শুনছেন তাদের সবাইকে উৎসর্গ করছি। আর সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি রেডিও আমার 88.4 FM এর স্যাটারডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শোতে, যেখানে আপনার এক্সক্লুসিভ ফ্রেন্ড ইরাজ আপনার পাশে আছে আপনাকে আনন্দ দেওয়ার জন্য রাত 2টো পর্যন্ত। আর প্রথম যে দুটো গান ছিল সে দুটোর নাম তো বলে দিলাম, জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন বাই মাইলস, অ্যান্ড তার আগের গানটা ছিল ক্যালিফোর্নিকেশন বাই রেড হট চিলি পেপারস। এদিকে কিছু SMS এসছে আমার কাছে। ড্রিম গার্ল ফ্রম মিরপুর সেন্ড দ্য ফার্স্ট SMS অফ টুনাইট, এবং লিখেছেন যে তার রেজাল্ট দিয়েছে, খুব ভালো রেজাল্ট করেছেন, কংগ্রেচুলেশনস, এবং এতটা ভালোবাসি গান শুনতে চান রিকলে। রাশেদ নারায়ণগঞ্জ থেকে জানিয়েছেন যে গতকাল বিকেলটা দারুণ কেটেছে, এবং অনেকদিন পর বন্ধুরা শীতলক্ষার পাড়ে গেলাম, নদীটা সেই আগের মতো নেই, শুকিয়ে গেছে, এবং গত সপ্তাহে শীতলক্ষার উপর দিয়ে আমারও যাওয়া হয়েছে, এবং এই সপ্তাহটা আমার জন্য খুব হ্যাপেনিং একটা উইক ছিল। এবং এই সপ্তাহে বোধহয় এর আগে এরকম কখনো হয়েছে, কিন্তু একই সপ্তাহে পরপর দুটো সেরকম বিশাল লম্বা ট্যুর দেওয়া হয়েছে। তার একটা ছিল আনন্দময়, প্রথমটা ছিল আসলে প্লেজার ট্রিপ, যেহেতু রবিবার 16 ডিসেম্বরে বন্ধ ছিল, সোমবারে বন্ধ ছিল, তাই অনেকদিন থেকে একটা প্ল্যান ছিল, সেটা বাস্তবায়ন করলাম। আমরা সবাই মিলে, ফ্রেন্ডরা মিলে গিয়েছিলাম। এটা খুব একটা আনন্দময় অভিজ্ঞতা ছিল, এবং একেবারে দুটো ট্রিপ ছিল বাংলাদেশ একদম দুদিকে। একটা ছিল সেই সিলেটে, যেটা হচ্ছে উত্তর পূর্ব কোণে, আরেকটা হচ্ছে একেবারে দক্ষিণ বাংলায়, আমার হোম টাউনেই যাওয়া হয়েছিল, নিজ জেলাতেই, পটুয়াখালীতে। এবং এটা ছিল একটা কষ্টের ট্যুর, কারণ হচ্ছে যে আমার খুব কাছের একজন আত্মীয়ের একটা মৃত্যু সংবাদ পেয়ে আসলে যেতে হয়েছিল, তাই দুটো ট্যুর আসলে দুই রকম ছিল, একটা আনন্দের একটা কষ্টের, এবং বাংলাদেশের একদম দুমাথায়, এবং এই একই সপ্তাহে পরপর দুটো রকম ট্যুর। তাই প্রচুর ঘোরাঘুরি আমার হয়েছে, এবং দুটোই ছিল একদম বাই রোড এবং সড়কপুর, যার ফলে ঘটনা ঘটেছে, অনেক স্মৃতিরও জন্ম হয়েছে, কিছুটা কষ্টের, কিছু আনন্দের। সজল আমাকে মুন্সিগঞ্জ থেকে জানিয়েছে যে আমার কাছের এক বন্ধু পনির আজ তোমাকে শুনছে, এবং SMS সবসময় পড়ে সেটা বলেছেন, তাই তোমার মুখ আজকে রক্ষা করলাম। এরকম SMS আরেকজন দিয়েছে, তারও এক ফ্রেন্ড শুনছে এবং ফ্রেন্ডকে দেখাতে চান যে অবশ্যই তার SMS সবসময় পড়া হয়। মুগ্নি ফ্রম ক্যান্টনমেন্ট এরকম SMS আরেকটা পাঠিয়েছে। সজল যেটা জানিয়েছেন, আচ্ছা সজল SMS তো পড়লাম। ডক্টর নিশাত আমাকে জানিয়েছেন এইম ইন লাইফ বিষয়ে কিছু কথাবার্তা। সেটা হচ্ছে যে তিনি এই মুহূর্তে একটু কনফিউজড যে আসলে এইম ইন লাইফটা কী করবেন। এইম ইন লাইফ না আমার একটা ইন্টারেস্টিং স্টোরি। আমরা ছোটোবেলায় সবাই রচনা লিখতাম SSC এবং HSC লেভেলে, এইম ইন লাইফ। এবং আমার ইন্টারেস্টিং ঘটনাটা হচ্ছে যে আমি এইম ইন লাইফ মানে ইংলিশে যে রচনাটা এইম ইন লাইফ আমি মুখস্থ করেছিলাম, প্রত্যেকটা খুব চমৎকারভাবে মুখস্থ করেছিলাম, এবং প্রত্যেকটা শব্দ দাঁড়ি কমা সেমিকোলন আমার মুখস্থ ছিল। এবং কেন যেন না ভাগ্য আমাকে খুব সহায়তা করতো, আমার ঘুরে ফিরে সবগুলো বড় বড় পরীক্ষা এইম ইন লাইফ রচনাটা আসতো, এবং আমিও সেই একেবারে চমৎকার প্রাঞ্জলভাবে মুখস্থ করে রচনাটা আমি একদম ঝেড়ে দিতাম খাতায়। এবং এটা যেমন আমার যদ্দ মনে পড়ছে, আমার ক্লাস 8-এর স্কলারশিপ এক্সামিনেশনও এইম ইন লাইফ ছিল, SSC পরীক্ষাতেও এইম ইন লাইফ ছিল বোধ হয়, এবং না SSC অথবা HSC দুটোর একটা তো এইম ইন লাইফ ছিল, এবং প্রি টেস্ট এবং স্কুলের অনেক বড় বড় পরীক্ষা মিলে আমার লাইফে ঘুরে ফিরে আমার লেখা হতো, এবং জীবনের লক্ষ্য নিয়েই এত রচনা লিখতে হয়েছে। এবং সেই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আসলে আমার কোনো লক্ষ্য কখনোই ছিল না জীবনে, মানে কিছু ইচ্ছা ছিল এটা হলে ভালো হয় বা ওটা আমার ভালো লাগে, কিন্তু একদম কংক্রিট যেরকম প্ল্যান থাকে অনেকের, আমি এটা হবো এইম ইন লাইফ, এটা আমার কখনোই ছিল না, এবং আমি এখনও নেই, এবং আমি কখনোই চাই না আমার কোনো এইম থাক। আমি একদম লক্ষ্যহীন মানুষে থাকতে চাই সারা জীবন।
অনেকে হয়তো ভাবতে পারেন যে ব্যাপারটা কেমন মনে হচ্ছে, কিন্তু আমার কাছে আসলে এটাই মনে হয়, লক্ষ্যহীন জীবনই সর্বোৎকৃষ্ট জীবন আমার কাছে মনে হয়। তার মানে এই না যে আপনি ভবঘুরের মতো ঘুরে বেড়াবেন, অবশ্যই নিজের পরিবারের দিকে থাকে অনেক কিছুই করতে হবে এবং সেটা এনজয় করেই করতে হবে, দেশের জন্য অবদান রাখতে হবে সব কিছুই, কিন্তু আমার ওটা হতেই হবে, ওটা না হলে জীবন বৃথা। এবং ওই পথেই আমি আগাবো, আমার জীবনে ধ্যান জ্ঞান একটা এরকম কোনো লক্ষ্য আমার কাছে পছন্দনীয় নয়। আমার কাছে মনে হয় পোলা একটা নৌকার ভেসে না জীবনটা, লক্ষ্য থাকতে হবে এমন কোনো কথা নেই। তো সেই এইম ইন লাইফ বিষয়ক রচনাটা চলে আসলো এবং ইন্টারেস্টিং আরও একটা বিষয় হচ্ছে, আমি যে বই থেকে রচনাটা মুখস্থ করেছিলাম সেই বইতে এইম ইন লাইফ ছিল আসলে একজন পলিটিক্যাল লিডার হওয়া। তো অনেক সুন্দর সুন্দর কারণ লেখা ছিল সেই রচনাতে যে কেন আমি পলিটিক্যাল একজন লিডার হতে চাই, দেশের এই পরিবর্তন আনতে চাই, এরকম একটা খুব ইন্সপায়ারিং কথাবার্তা ছিল। তো একবার হয়েছিল যে আমি বোধহয় এটা ক্লাস 10-এর ঘটনা, সেকেন্ড পেপার এক্সামে হচ্ছে এবং আমি এইম ইন লাইফ রচনাটা যথারীতি আমার তখন এইম ইন লাইফ রচনা এসেছে এবং মনের মাধুরী মিশিয়ে আমি লিখে যাচ্ছি রচনাটা। অনেক হঠাৎ করে খেয়াল করলাম আমাদের যে ইংলিশ পড়াতেন যে ম্যাডাম সাবেরা মিস ছিলেন রেসিডেন্সিয়ালে, উনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আমার লেখাগুলো পড়ছেন এবং আমি অনেকক্ষণ ধরে দেখছেন আমার এই কী লিখছি। তো আমি ওনার দিকে তাকাতে খুব অবাক হয়ে বললাম যে ইউ জাস্ট ওয়ান্ট টু বি এ পলিটিক্যাল লিডার। আমি বললাম ইয়েস, ইটস রিয়েলি গ্রেট, বেস্ট অফ লাক। তিনি মনে ভেবেছিলেন আমি সত্যি সত্যি হতে চাই। যাই হোক, এইম ইন লাইফ বিষয়ে অনেক কথাবার্তা বলে ফেললাম, আর এরপরে এইম ইন লাইফ থেকে অন্য কিছুতে চলে যাই। আমাকে অ্যালোন গার্ল SMS পাঠিয়েছিলেন। অ্যালোন গার্ল আমাকে যেটা লিখেছেন সেটা হচ্ছে যে তিনি এই শোগুলো ডাউনলোড করতে চান। ড্রিমস অ্যাভিনিউ উইথ আর জি রাজ নামে বোধহয় ইউটিউবে আমাদেরই কিছু ডেডিকেটেড লিসনার আছেন, স্পেশালি বোধহয় জেসি জেনি, তারা বোধহয় ডাউনলোড করে থাকেন। আর সেখান থেকে আপনি তারা আপলোড করে থাকেন, আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারেন। আর অনেকদিন ধরে এপিসোড করি না, আজকে একটা হয়ে যাক তাহলে। যে রিসেন্ট যে সোমবারে ট্যুরটা দিলাম সিলেটের ওদিকে, সেই ট্যুরটা নিয়ে আজকে একটা অভিযাত্রিক সেগমেন্ট তাহলে করে ফেলি। আর কিছু আপাতত পড়ছি না। যদি SMS করতে চান, নিয়মটা হচ্ছে আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে রেডিও আমারের শর্টেস্ট ভার্সন আর এ লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, আর তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। যে গানটা শুনবো এটা হচ্ছে আসলে পুলিশ ব্যান্ডের এভরি ব্রেথ ইউ টেক। এই গানটা থেকে ইন্সপায়ার্ড হয়ে দলছুটের বাপ্পা মজুমদার এই গানটা কম্পোজ করেছিলেন। আর গানটার নাম হচ্ছে বাজি, লিরিক্স লিখেছে সবার প্রিয় দীপদা। আর গানটা শুনছে এখন তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন এই মুহূর্তে আপনার বন্ধু আজকে চলছে ড্রিমস অ্যাভিনিউ, শনিবার রাতের বিশেষ আয়োজন। স্বপ্ন সড়কে এসে দাঁড়ান এবং সামিল হন লাখো হৃদয়ের প্রতিধ্বনিতে। নিজের প্রাণটা মিলিয়ে দিন এবং জানান কি বলতে চান, কি শুনতে চান, কি ছড়িয়ে দিতে চান রাতের আকাশে। শুনছিলাম ইউটিউব গান উইথ আর উইদাউট ইউ এবং তার আগে ছিল দলছুটের গান বাজি। আর আমাকে লামিসা জানিয়েছেন যে ফিফা ওয়ার্ল্ড কাপে নিউ গানটা যেটা গেয়েছেন ডেভিড কোরি, এই গানটা শুনেছি কিনা, আমি এখনও শুনিনি, জানি না কেমন হয়েছে। সামিয়া লিখেছে শাহজাহানপুর থেকে যে আজকে ফাইনাল ম্যাচ আছে এবং যাক ভালো লাগছে, আমার ফেভারিট টিমের খেলা সবাই ফলো করছে, জনমত তো এটুকুই সার্থকতা। আজকে বায়ার্ন মিউনিখের একটা ফাইনাল ম্যাচ আছে ক্লাব ওয়ার্ল্ড কাপের এবং মরক্কোর রাজা কাসাব্লাঙ্কা টিমের অপোজিটে এগেনস্টে। তো কিন্তু সেই খেলাটা আমি জানি না কখন শুরু হবে, এই দৌড়াদৌড়ির কারণে টাইম নেই। তবে আজকে রাতে খেলা এটা আমি জানি, কিন্তু দেখার সুযোগ হচ্ছে না। অন্তত আপনাদের কাছ থেকে আপডেট পাবো সেই আশা করছি এবং আমি চাই বায়ার্ন মিউনিখ এই বছরের 5ম শিরোপাটা তুলে ধরুক এবং পেনটা জয়ী হবে। এক বছরে 5টা শিরোপা যেটা জেতা 4টিখানি কথা নয়। আর পলিন জানিয়েছি ডিসিসি থেকে যে সেটা হচ্ছে যে এই আমার শোয়ের ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার কথার সময় যেটা খুব হালকা টোনে বাজতে থাকে, এটা নিয়ে প্রচুর SMS প্রত্যেক এপিসোডেই প্রচুর SMS আসে। অনেকে অনেক কথা বলেন, কেউ রাগ, কেউ এটার প্রতি অ্যাডমায়ারেশন বলেন, অনেক কিছু এক্সপ্রেস করে থাকেন। আর কিন্তু সেটা নিয়ে এই জন্য আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে উনি বলতে চান যে এটা শুনলেই একটা হৃদয় রকম আলোড়ন তৈরি হয়। এটা এই কথাটা অনেকেই SMS করে জানান, কিন্তু আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে যে এটা হয়তো কাউকে বলা হয়নি। আমি যখন প্রথমবার একটা অনেকদিন শো করলাম মনের জানালা এবং আমার সকাল, আর তারপরে যখন 1 বছরের একটা নির্বাসনে ছিলাম, রেডিও থেকে দূরে ছিলাম প্রায় 1 বছর 1-2 মাস, তখন আমি তো সবসময় প্রতীক্ষায় ছিলাম যে আবার কবে আসবো, সময় সুযোগ বা পরিস্থিতি সব কিছু ব্যাটে বলে কখন মিলে যাবে। তো 1 বছর যখন খুব দীর্ঘ প্রতীক্ষা নিয়ে অপেক্ষা করছিলাম, ঠিক ওই সময়টাতে আমি বোধহয় অনেক শোতে বলেছিলাম, একটা শোতে বলেছিলাম অনেক আগে ওই সময়ের কথাটা, যে আমি অনেক কিছু ভাবতাম সেগমেন্ট করা যেতে পারে এবং ধ্যান জ্ঞান জুড়ে একটা ছিল আবার যখন ফিরে আসবো, কী নিয়ে ফিরে আসবো, বা সেই সব কিছুই অনেক স্বপ্নের মতো একটা দোলা দিয়ে যেত। তো তখন একটা জিনিস তখনই ভেবে রেখেছিলাম সেই নির্বাসনের সময়টাতে, যখন রেডিও থেকে দূরে ছিলাম, যে আবার যখন ফিরে আসবো ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে চুজ করবো হচ্ছে আমার যতদূর মনে পড়ে যে মনের জানালা, যেটা আমার প্রথম রেডিওতে আমার প্রথম প্রেম ছিল, সেটাতে স্যাক্সোফোনের একটা মিউজিক আমার কথার সময় বাস্তব ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল স্যাক্সোফোনের। তো আমার সেজন্য প্ল্যান ছিল যে নতুন কিছু একটা, এবং আমি একদম খুব গভীর একটা ইচ্ছা ছিল যে আবার যখন ফিরে আসবো ভায়োলিনের
টিউনটা হবে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক, আমি যখন কথা বলবো সেই বেহালা সুর অবশ্যই আমার কথার সাথে থাকতে হবে, অন্য কোনো কিছু আমি নেবো না। হ্যাঁ, হতে পারে আর অনেক ইনস্ট্রুমেন্টাল অনেক নাইস আছে, কিন্তু আমাকে ভায়োলিনে মিউজিক নিতে হবে। এবং রেডিও ম্যানেজমেন্টকে আমি সেটা বলেই কনভিন্স করিয়ে তারপরে এটা আমি সিলেক্ট করিয়েছিলাম, বিকজ আই জাস্ট লাভড ইট ওয়েন আই লিসেন টু ইট ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ। এবং এটা আসলে একটা অনেক সুন্দর মিউজিক, যেটা আমাদের বাজে মিউজিক। এবং আমার ধারণা আমার যারা শোনে তার 20% শুনে আমার কারণে, 80% শুনে মিউজিকটার কারণে, অন্তত আমার সেরকম বিশ্বাস। আর পলিনের পরে SMS করেছেন আর অনেকেই, তার মধ্যে নিয়াজ বেশ কিছু গানের লিস্ট আজকেও দিয়েছেন। কাম অন বেবি লাইট মাই ফায়ার বাই দ্য ডোরস এবং ইমাজিন বাই জন লেনন, অল আই ওয়ান্ট ইজ ইউ বাই ইউটিউব, মেটাল ইঙ্গাস বাই আল্টার ব্রিজ, I know I love you by Savage Garden এবং what a playlist man, thanks, you're most welcome। মাত্র তো শুরু হলো। আর এখন একটু SMS করে নিয়মটা বলে দিই। প্রথমে লিখবেন RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 নাম্বারটাতে। একটা একটু অপরিচিত গান, এখন একের গান, তাদের সর্বশেষ অ্যালবাম, যে অ্যালবামটা বের হওয়ার পরে ব্ল্যাক ব্যান্ডটা বিলুপ্ত হয়ে যায়। এবং এটা আমার জন্য শকিং, সেটা হচ্ছে যে বাংলাদেশের দুটো মানে আন্ডারগ্রাউন্ড মিউজিক থেকে যতগুলো ভালো ব্যান্ড বেরিয়েছিল তার মধ্যে আর্টস এবং ব্ল্যাক ছিল একেবারে পাইওনিয়ারের মতো, দুটো ব্যান্ডে ভেঙে গেল। ইটস রিয়েলি হার্ট ব্রেকিং ফর আস। সেই ব্ল্যাকের সর্বশেষ এবং শেষ অ্যালবাম থেকেই একটা গান প্লে করছি, একটু অপরিচিত একটা গান, কিন্তু গানটা আমি অনেক পরে শুনেছি, কিন্তু আমার কাছে গানটা খুব একটু ডিফারেন্ট এবং আমার কাছে ভালো লেগেছে। এবং ওয়াকম্যানে মানে আইপডে মাঝে মাঝে শোনা হয়, ওয়াকম্যানের যুগ তো ব্রিটিশ আমলে শেষ। তো সেই গানটা প্লে করছি। মাঝে মাঝে অপরিচিত গান প্লে করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, এটা মহামনীষীরা বলে গেছেন অনেক আগে। গানটা হচ্ছে একজন, আর একটু পরে ফিরছি, সাথে থাকুন। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন নিরাজকে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও 88.4 FM এর সাথে আপনি আছেন। সময় যখন 11:50 তখন আরেকবার সবাইকে ওয়েলকাম। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল নদী থেকে ধরার পর একেবারে তাজা লাফাতে থাকি ইলিশ মাছ দেখার। কিছুদিন আগে আমার এক বন্ধু তৌহিদ মাও গিয়েছিল, আর সেখান থেকে ভিডিও কলে আমাকে একদম জীবন্ত ইলিশ মাছ দেখিয়ে দেয়। আচ্ছা, জানেন তো ভিডিও কলের জন্য 3G কাভারেজ ভুক্ত এলাকায় শুধু একটি ভিডিও কল এনাবলড হ্যান্ডসেটই যথেষ্ট, প্রতি 10 সেকেন্ড মাত্র 20 পয়সা। আরও বিস্তারিত জানতে www.graminphone.com ভিজিট করুন। আর এখন কোনো SMS পড়ছি না, কিছুই না, কারণ একটা কথা দিয়েছিলাম একটু আগে যে একটা সেগমেন্ট করবো, যার নাম হচ্ছে অভিযাত্রিক। অভিযাত্রিক অভিযানটা অনেকদিন পরে করছি। আর যেটা বলেছিলাম একটু আগে, সেটা হচ্ছে যে এই গত রবিবার রাত থেকে সোমবার পর্যন্ত যে ট্যুরটা দিলাম, একেবারে ফ্রেশ স্মৃতি, সেটা নিয়ে একটা অভিযাত্রিক সেগমেন্ট হয়ে যাক না। এই অভিযাত্রিক সেগমেন্ট কোনো ধরাবাধা কোনো নেই, একেবারে এখান থেকে সেখানে, সেখান থেকে ওখানে, এবং মানে বিভিন্ন রকমের আউলা ঝাউলা ধরনের ট্রিপের কথা এখানে বলা হয়, যা ওই আপনার ম্যাগাজিনগুলোতে, পেপারে বা অন্য ট্রাভেল শোতে যখন শুনেন একদম গোছানো ট্রিপের কথা, প্রথম এখান থেকে ওখানে যাবেন, ওখানে গিয়ে ওখানে থাকবেন, ওখান থেকে সেখানে এটা ভাড়া করে ওখানে যাবেন, এরকম কোনো ধরাবাধা কিছুই নেই। যেভাবে ইচ্ছা সেভাবে বলে যাওয়া, গল্পের মতো করে আমি যেখানে যেখানে গিয়েছি বা যাওয়া যেতে পারে। অনেকদিন আগে থেকে প্ল্যান ছিল যে সিলেটের দিকে যাবো আবার 16 ডিসেম্বরের ছুটিটাতে। আর লাস্ট গিয়েছিলাম জুন মাসে, এবং তখন একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে যে রাত হয়তো 9টা 10টা বা 10টা 11টার দিকে ঢাকা থেকে রওনা দিলে কিশোরগঞ্জের ওই ভৈরবের যে ব্রিজটা ক্রস করার আগে আমরা একটা ব্রেক নেই। এবং ব্রেক নেই এই জন্য যে তখন যদি আমরা ব্রেক না নিয়ে চলতেই থাকি তাহলে সিলেটের দিকে মানে চা বাগানের ওখানে আমরা যখন পৌঁছাবো তখন হচ্ছে অন্ধকার রাত, ঘুরঘুরটি অন্ধকার থাকবে। তাই সুন্দর চা বাগানের সেই সকালবেলার যে অপার্থিব দৃশ্য, একেবারে সদ্য ফোটা ভোরের আলোয় চা বাগানের সৌন্দর্যটা, সেটা মিস হয়ে যাবে। এই জন্য আমরা আগেরবারও প্ল্যান করে ওখানে একটা ব্রেক নিয়েছিলাম, এবং এবারও একটা ব্রেক নিয়েছিলাম। এবং এবার ব্রেক নেবার আরেকটা কারণ ছিল, সেটা হচ্ছে যে যেটা গতবারও ছিল, ব্রাহ্মণবাড়িয়ার তখন অবশ্য বৃষ্টি দিন ছিল, ব্রাহ্মণবাড়িয়ার সেই সুন্দর হাওড়গুলো পানিতে ভরে যায় এবং অনেক দূর পর্যন্ত বিস্তৃত, দিগন্ত বিস্তৃত জলাশয়, তার উপরে নৌকাগুলো ভাসছে পাল তুলে, এবং মাঝখান দিয়ে আঁকাবাঁকা তরুণীর মতো হাইওয়ে চলে গেছে। এবং ঠিক ভোরবেলাতে ওই সময়টাতে আমরা ভোরবেলার ওই সময়টাতে আমরা ব্রাহ্মণবাড়িয়া সেই নবীনগর ক্রস করছিলাম। তো এবার এরকম একটা আমার সাথে যারা ছিল তাদের বেশিরভাগই আগের বারে ট্রিপে ছিল না, দ্যাটস আমি সবাইকে ব্যাপক চাপাটাপা মারলাম যে সে এক অপার্থিব দৃশ্য, না দেখলে জীবন বৃথা, এরকম সবাইকে আশা টাশা দিয়ে তারপরে যখন আমরা ঠিক আগের বারের মতো রাতের বেলা ওই ভৈরব ব্রিজের ওখানে ব্রেক দিয়ে ফজর রাজারের একটু আগে যখন রওনা দিলাম এবং ব্রাহ্মণবাড়িয়া ওই সময়ে পৌঁছে ওই দৃশ্য দেখবো, সে আশায় মানে একেবারে গুড়ে বালি না, চিটাগুড়, আখের গুড়, যত রকম গুড় আছে সবই পড়লো। কারণ হচ্ছে যে ঠিকই আমরা ওই সময় রাতে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে পৌঁছলাম, কিন্তু এমন ব্যাপক কুয়াশা, এবং আমার জীবনে এই অভিজ্ঞতা হয়নি এর আগে তা না, কিন্তু এবারের মতো এরকম মানে কি বলা যেটাকে, মানে অতি প্রাকৃতিক, অতীন্দ্রিয় এবং সম্পূর্ণ রকম অদেখা, একেবারেই সম্পূর্ণ রকম অদেখা এক বিভ্রম জাগানো এক অশরীরী কুয়াশার মুখোমুখি হলাম এবার। সেটা
হাইওয়েতে একদম অনেক সময় মাঝে মাঝে বলতে শুনি 1 ফিট সামনেও দেখা যায় না, এটা 1 ফিট না 1 ইঞ্চি সামনেও দেখা যায় না এরকম কুয়াশা। সামনে পিছনে ডানে বামে কোনো কিছু দেখা যাচ্ছে না, গাড়ির ফগ লাইট মেরেও কিছু দেখা যাচ্ছে না, ইভেন সামনেই হয়তো 10 ফিট আগে যে ট্রাকটা গেল তার পিছনের মানে ব্যাকলাইটের আলো দেখা যাচ্ছে না, এরকম কুয়াশা। এবং যার ফলে আমরা সবাই প্রচুর রকম ভয়ও পেয়েছিলাম, কারণ ডানে বামে সামনে পিছনে কিছুই দেখা যাচ্ছে না, না মানে সামনে কি খাদ নাকি রাস্তা নাকি কি সেটা বোঝার কোনো উপায় নেই, ডানে টার নাকি বামে টার নাকি সোজা চলতে হবে, কোনো কিছু সিম্পলি কোনো কিছু না বুঝে একেবারে ড্রাইভার অনেকক্ষণ চেষ্টা করলে হবে যতদূর এগোনো যায় আগানোর, কিন্তু মাঝে মাঝে এমন এমন পরিস্থিতি আসছিল যে সামনে কোনো আলো নেই, পিছনে কিছু নেই, কাউকে ফলো করারও নেই। আর এমন সময় এবং আমাদেরও যেহেতু দেখতে পাচ্ছি না পিছন থেকে একটা গাড়ি এসে যদি ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দেয় তাও কিছু করার নেই, বোঝারও নেই, কোনো কিছুই নেই, একেবারে সিম্পলি ভাগ্যের হাতে নিজেকে সঁপে দিয়ে ঠায় রাস্তা মাঝখানে টানা 10 নম্বর বসে আছে, এরকমও হয়েছে, কিছুই দেখা যাচ্ছে না। এবং এটা আসলে ঢাকায় এই মুহূর্তে ঘরের মধ্যে বসে আপনি ইমাজিন করতে পারবেন না সেই কুয়াশার কি ভয়ঙ্কর রূপ। কিন্তু আসলে ওই সময়টাতে সবাই প্রচুর রকম একটা ভয়ের মধ্যে ছিলাম যে পিছন থেকে যদি একটা গাড়ি এসে ধাক্কা দেয় বা সামনে যদি একটু গাড়ি চালানো শুরু করে, দেখা গেলো ডানে টার্ন নিয়েছে, আমরা চালাচ্ছি 16 চারপাশে খাদে, ভয়াবহ অবস্থা। বাট আফটার সব কিছু পর আই রিয়েলি এনজয়েড ইট, কারণ রিয়েল অ্যাডভেঞ্চার হচ্ছে এটাই, যে জীবনের ঝুঁকি যদি না হয় তাহলে আর কিসের, মানে সত্যিকারের সবচেয়ে হাইয়েস্ট লেভেলের অ্যাডভেঞ্চার হচ্ছে এটাই। প্লিজ আমার কথা আবার ইন্সপায়ার্ড হবেন এরকম কিছু করতে, তাহলে কিন্তু আবার বিপদ চলে আসতে পারে। সে যাই হোক, তো সেই কুয়াশার রাজ্য, এবং আমরা সবাই বলা বলি করছিলাম যে আসলে মানে হরর মুভির জন্য সবচেয়ে ভালো শুটিং স্পট এটা, এর চেয়ে ভালো আর হতে পারে না। এবং মাঝে মাঝে এটাও বলছিলাম আমার ফ্রেন্ডরা বা আমি যে এই ভয়ঙ্কর সেই ভয়ে জায়গা নিয়ে কুয়াশার একটা অদ্ভুত সৌন্দর্য ছিল, আবার সে এক অন্যরকম সৌন্দর্য, ভয়ঙ্কর সুন্দর যাকে বলে আর কি। তো সেই কুয়াশার রাজ্য পার হলাম, পার হতে হতে দেখলাম যে অবশেষে ভোরের আলো ফুটতে শুরু করেছে, এবং মাঝখানে অবশ্য যাত্রা বিরতিও দিয়েছিলাম যে এভাবে চালানো আসলে সম্ভব না। তো সেই অপার্থিব কুয়াশার ভেতর যুদ্ধ করতে করতে আমাদের সেই ব্রাহ্মণবাড়িয়ার সৌন্দর্য দেখা হলো না, এবং অবশ্য কুয়াশা না থাকলে লাভ হতো না, কারণ শীতের দিনে সেটা শুকিয়ে যায় সেই হাওরগুলো, যেটা বৃষ্টির দিনে পানিতে থই থই করে। তো সেই ব্রাহ্মণবাড়িয়া পার হয়ে তারপর হবিগঞ্জেই প্রথম সেই ভোর পার্থিব সুন্দর মুহূর্তে চায়ের বাগান প্রথম দেখা মিলল, আবার বরাবর মতো এবারও। এবং আমরা যেটা সবসময় করি, প্রথম যখন এই সিলেট ট্যুরে চায়ের বাগান আসে, গাড়ি থামিয়ে আমরা একেবারে নেমে যাই হাইওয়েতে, এবং রাস্তার পাশে সেই চায়ের বাগানের সামনে কিছুক্ষণ ছবি তোলাতুলি হয়, তারপরে সবাই মিলে ওখানে এক কাপ চা খাওয়া হয়, এবং চা বাগানের সৌন্দর্য দেখে তারপরে আবার রওনা করা হয়। এবারও সেটাই করা হলো হবিগঞ্জে। তারপরে অ্যাজ ইউজুয়াল মৌলভীবাজার এবং শ্রীমঙ্গল, ওদিকে না গেলে শ্রীমঙ্গল টাচ না করে গেলে মনে হয় যে একটা বড় পাপ হয়ে যাচ্ছে, তাই শ্রীমঙ্গল এবারও পরিদর্শন করেই যাওয়া হলো, এবং সকালের নাস্তাটা আগের বারের মতো এবার আমরা শ্রীমঙ্গলে সারলাম। যেটা ছিল সেটা হচ্ছে যে আমার সাথে যারা দুজন যে বন্ধু ছিল তারা এর আগে ওদিকটাতে যায়নি, তো ওদেরকে বললাম যে লাউয়াছড়া ওদিকটাতে না গেলে কিন্তু জীবন বৃথা। এবং স্পেশালি আমার লাউয়াছড়া ফরেস্টের ভেতরের থেকে যেটা বেশি ভালো লাগে যাওয়ার রাস্তাটা, প্রথমে তো কিছুক্ষণ চা বাগান থাকে শ্রীমঙ্গল শহর থেকে যেতে, এবং চা বাগানগুলো শেষ হলে তখন যখন লাউয়াছড়া ফরেস্টের সেই রাস্তাটা শুরু হয়, ওটা আমার কাছে অদ্ভুত সুন্দর লাগে, কারণ হচ্ছে উঁচু নিচু আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা, এবং হঠাৎ করে ধাস করে একদম নিচে নেমে গেছে, আবার উপর উঠে গেল, এবং একেবারে এত নীরব নির্জন স্তব্ধ, মনে হচ্ছে যে পৃথিবী ছেড়ে অন্য কোথাও চলে গেছি। সেই হয়তো এক রাত আগিয়েছিলেন একদম কোলাহলের মধ্যে, মাত্র একটা রাতের ব্যবধানে এমন একটা জায়গায় পৌঁছাবেন যেখানে পাখির ডাক ছাড়া আর কোনো একেবারেই নির্জনতার গান বা নির্জনতার সৌন্দর্য যদি উপভোগ করতে চান, লাউয়াছড়া ফরেস্টের সেই যে আঁকা বাঁকা রাস্তাটা মাঝখান দিয়ে ওই পথে যেতে হবে। এবং ওখানে গেলে আগেরবার আমার একই জিনিস মনে হয়েছিল, এবারও তাই হলো, যে গাড়ি টাড়ি সব কিছু পাঠিয়ে দিয়ে সব কিছুকে বিদায় জানিয়ে এই পথ ধরে সারাদিন ধরে হাঁটি বসি, এখানে ওখানে দুই পাশে নিবিড় বনানি, মাঝখানে এরকম উঁচু নিচু পাহাড়ি রাস্তা আর পাখির ডাক, এত কুয়াশার সৌন্দর্যের কথা বললাম একটু আগে, এটা ছিল আরেকটা অন্যরকম নির্জনতার সৌন্দর্য। সেটা দেখে তারপরে ফেরার পথে চা বাগানে আরেকবার সবাই মিলে ঝুটোপুটি এবং ছবি তোলাতুলি শেষ করে আমরা অবশেষে সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম। এবং সিলেট পৌঁছে আমরা প্ল্যান ছিল সেটা হচ্ছে যে তামাবিল হয়ে জাফলংয়ের দিকে যাওয়ার, সিলেট হাইওয়ে ধরে তারপরে আমরা তামাবিলের উদ্দেশ্যে রওনা দিলাম। মাঝখানে সেই 7 লেয়ারের চা বলে একটা মানে অতি মহার্ঘ বস্তু অনেকের কাছে মনে হয়, এবং অনেকেই বলে থাকেন এটা না খেলে নাকি জীবন বৃথা, এবং সেটা আমিও এতদিন শুনে এসেছি, খাওয়া হয়নি, এই প্রথম আমিও খেলাম। এটা আমার কাছে মনে হয় যে জিনিসটা যত না খাবার তার চেয়ে বেশি দেখার, মানে খেতে অতটা মজা নেই, কিন্তু দেখতে অবশ্যই ব্যাপারটা ইন্টারেস্টিং যে 7টা লেয়ার একটা চায়ে হচ্ছে এবং একটা একসাথে মিশে যাচ্ছে না। তারপরে আমরা সেই যেটা হলো আমরা জার্নি শুরু করলাম, আমরা সেই চাকে আবারও যাত্রা শুরু করলাম, এবং সিলেটের জৈন্তাপুর উপজেলার ভেতরে তামাবিলটা পড়েছে, এবং আমরা জৈন্তাপুর ধরে গিয়ে যেতে যেতে তামাবিলের কাছাকাছি যখন হঠাৎ করেই, এবং হালুয়াঘাটে আমার ময়মনসিংহের হালুয়াঘাটে এক্সপিরিয়েন্সটা একবার হয়েছিল যে হঠাৎ করে যাচ্ছি, সামনে আশা করছি কখন নাকি পাহাড় দেখা যাবে,
এবং হঠাৎ করে একদম মনে হচ্ছে যে আকাশ ভেঙে, এতক্ষণ এক সেকেন্ড আগেও ছিল না, হঠাৎ করে আকাশ ভেঙে বিশাল পাহাড় উপস্থিত। এটা হালুয়াঘাটে হয়েছিল এবং ঠিক এখানেও তাই হলো। যাচ্ছি দুই পাশের প্রকৃতি দেখতে, হঠাৎ করে মনে হচ্ছে চোখের সামনে মনে হচ্ছে কেউ একটা অস্পষ্ট পেন্সিলের আঁচড়ের মতো কিছুটা দেখা যাচ্ছে। ভালো করে তাকে দেখলাম যে না, ওটা হচ্ছে অনেক উঁচু পাহাড়ের লেয়ার, অনেক দূর থেকে দেখা যাচ্ছে। এবং এই অনুভূতিটা আসলে অদ্ভুত। প্রথমবার চা বাগান দেখা এবং প্রথমবার এরকম হঠাৎ করে যখন আকাশের গায়ে একেবারে এক পলকের মধ্যে একটা পাহাড়ের লেয়ার আবিষ্কৃত হয়, ওই অনুভূতিটা অসাধারণ অনুভূতি। এবং সেটা আরেকবার হলো সেই অনেক দূরে সেই ঘোলাটে ঘোলাটে মেঘলা মেঘলা পাহাড় দেখতে দেখতে ভাবছিলাম যে হয়তো 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবে, এত কাছে দেখা যাচ্ছে, কিন্তু আসলে অনেক দূরে ছিল। এবং আস্তে আস্তে এগুলো অনেক কাছে চলে আসলাম। এবং তারপরে যেটা হলো যে ওই পাহাড়কে এক পাশে রেখে হাইওয়েটা চলে গেছে। এবং যেটা প্যাথেটিক ব্যাপার সেটা হচ্ছে যে পাহাড়গুলো আসলে ভারতের মধ্যে পড়ে এবং সে পাহাড়ের ঠিক পাদদেশেই, মানে পাহাড় যেখানে শেষ সেখানেই হচ্ছে বর্ডার, তার মানে সবগুলো পাহাড়ই ভারতের সীমানার মধ্যে পড়েছে। এবং বৃষ্টির সময় ওখান থেকে অনেকগুলো ঝর্ণা পড়তে দেখা যায়, সেই তামাবিল ধরে অনেকগুলো ঝর্ণা পড়ছে, ওটা আরও বেশি সুন্দর লাগবে হয়তো, সেটা আমার দেখা হয়নি। সেই ডান পাশে পাহাড়কে রেখে অনেক দূর ধরে আপনার অনেকক্ষণ ধরে আপনার যেতে হবে। এবং সে আরেকটা অবশ্যই অদ্ভুত সুন্দর অনুভূতি, এক পাশে পাহাড়ের সারি এবং তার পাশে ধরে হাইওয়ে এগিয়ে যাচ্ছে, কোথায় যাত্রা সেসব আপনি নিজেও জানেন না। এবং এভাবে এক পাশে পাহাড় রেখে যেতে যেতে তামাবিল পেরিয়ে অবশেষে একদম জাফলংয়ের কাছাকাছি চলে যাওয়া এবং জাফলংয়ে পৌঁছালাম। আর জাফলংয়ে আমার কি অনেককে আমি বলতে শুনেছি যে জাফলংয়ে তেমন দেখার কিছুই নেই, মাত্র পাহাড় তুলছে নদী থেকে, এটার মধ্যে দেখার কি আছে। আমি এরকম এই জন্য আমার খুব বেশি এক্সপেকটেশন ছিল না জাফলং নিয়ে, কিন্তু আমি অবাক হয়ে আবিষ্কার করলাম আমার অসাধারণ লেগেছে জাফলং জায়গাটা। এক একজনের প্রত্যাশা তো এক এক রকম, আমি খুব বেশি কিছু দেখবো এরকম আশা করে যাইও নি, কিন্তু আমার কাছে চমৎকার লেগেছে এই কারণে যে খুব বিশাল, মানে অতি প্রাকৃতিক এরকম আশা কখনোই থাকা উচিত না। আমার যেটা ভালো লেগেছে সেখানকার একটা নির্জনতার সৌন্দর্য। আমার এত মানুষ হাউ টুরিস্ট এসছে, তারপরও যদি কাউকে পিছনে রেখে একটা জায়গা আছে আমি বলি, সেটা হচ্ছে আপনি ওখানকার নৌকা নিয়ে ঘোরা যায় এবং নৌকা নিয়ে ঘুরতে গেলে একদম সে পুরো সেই নদীটা পার হয়ে অন্য একটা দূরে একটু জায়গায় নিয়ে যায়। সেখানে হচ্ছে যে একটা চা বাগান আছে এবং অন্য চা বাগান থেকে এই চা বাগানটা একটু ডিফারেন্ট। সব চা বাগানই দেখা যায় যে পাহাড়ি টিলার মতো, তার উপরে এরকম উঁচু থেকে নিচুতে চা বাগানগুলো, কিন্তু ওই জাফলংয়ের ওই চা বাগানটা হচ্ছে একদম সমতল ভূমিতে চা বাগান। এবং এজন্য এত চা বাগান এতবার দেখার পরেও ওই চা বাগানটা দেখে আমি অনেকক্ষণ একেবারে মুগ্ধ বিশ্ব নিয়ে তাকিয়েছিলাম, কারণ এরকম সৌন্দর্য আমি দেখিনি। চা বাগান একদম সমতল ভূমির উপর, প্লেইন, অনেক জায়গা জন্য অনেক একর, বেশি ঘন। ওই চা বাগানটা অনেক বেশি সুন্দর জাফলংয়ের ওই সমতল ভূমির। এবং ওখানে গিয়ে সত্যি আমি মানে আই জাস্ট বিকেম স্পিচলেস আফটার ওয়াচিং সো মেনি টি গার্ডেন্স বিফোর। আর সেখানে সন্ধ্যা নেমে আসলে একটু একটু হঠাৎ করে রোদটা নেমে গিয়ে সেই চা বাগানের উপর মনে হচ্ছিল যে সূর্য, লাল সূর্যটা একদম চা বাগানের উপরে ডুবে যাচ্ছে। এবং ফেরার পথে যেটা হলো যে ঠিক ফেরার পথে আমরা দেখলাম যে বাম পাশে যে ভারতের সেই মেঘালয়ের যে পাহাড়ের সারি, তার উপরে চাঁদও উঠে গেছে। এবং একদিকে এটা আরেকটা আমার কাছে মনে হচ্ছিল যে মহাকালের একটা অন্যতম একটা প্রতীক, যে একদিকে সূর্য একদম লালচে চা বাগান এবং ঠিক অপোজিট দিকেই পাহাড়ের মাথার উপরে চাঁদ, একই সাথে পাশাপাশি দুটো, লাল সূর্য ডুবছে আর রূপালী চাঁদ পাহাড়ের মাথার উপর উঠছে। এবং এটা খুব মানে অন্যরকম একটা অদ্ভুত সুন্দর ছিল যে এক পাশে প্রকৃতির সূর্য গভীর লাল হয়ে ডুবে যাচ্ছে, আরেক পাশে রূপালী চাঁদ ঠিক উঠে যায়, দুটো একই সাথে আকাশে এই মুহূর্তে, দুই পাশে দুটো, একটা পাহাড়ের উপর একটা চা বাগানের উপরে। চমৎকার একটা ভিউ ছিল দেখার জন্য অবশ্যই। এবং সেখানে ওই জায়গাটাতে প্রচুর পাথর তোলা হচ্ছে এবং পাহাড়ি বালি একটা ফ্লেভার আছে ওখানে, এবং তার মধ্যে ঘর বেঁধে আবার অনেকে ওখানে হয়তো যারা কাজ করেন তার থাকে। এবং মনে হচ্ছিল যে একটা বোহেমিয়ান লাইফস্টাইল, সেই পাহাড়ি নদীর পাশে চর এবং তার উপরে ধুধু বালু চর, মরুভূমির মতো, তার উপরে ছোট ছোট তাঁবুর মতো ঘর বানিয়ে ওখানে কাজ করছে। এবং একটা বোহেমিয়ান ফ্যান্টাসি আমার মতো কাজ করছিল যে সব কিছুকে বিদায় দিয়ে যদি এখানে এরকম তাঁবু টানিয়ে ওদের সাথে বা এরকম কয়েকটা দিন কাটিয়ে দেওয়া যেত, সব কিছু থেকে দূরে একেবারে কাজ টাজ সব, এটা ওখানে গেলে এই ফ্যান্টাসি আপনার মধ্যেও কাজ করবে। ওই ঘরগুলো, ওই তাঁবুর মতো ঘরগুলো বালির উপরে, ধুধু মরুভূমির উপরে মনে হচ্ছিল, একদিকে মনে হচ্ছিল আবার বেদুইন ফ্লেভারের মতো মনে হচ্ছিল যে মরুভূমির উপরে তাঁবু টানিয়ে, মানে সব নানা রকম ফ্লেভার, একদিকে চা বাগান, একদিকে পাহাড়ি নদীর উপরে সেই ধুধু মরুভূমির মতো বালুচরের উপরে তাঁবু টানানো, একদিকে পাহাড়ের উপরে চাঁদ ডুবছে, সব কিছু একটা মানে বিচিত্র এবং অদ্ভুত সুন্দর একটা অনুভূতি। এবং সেই নৌকা করে আবার যখন ওই পথটা ধরে ব্যাক করছিলাম সেই দৃশ্যগুলো দেখতে দেখতে, এবং সর্বশেষে গিয়ে পৌঁছলাম সেই 0 পয়েন্ট যেটাকে বলে, যেখানে তার বাংলাদেশ সীমান্তটা সেই পাহাড়ি নদীর উপরেই পাথর ফেলে সীমানাটা তৈরি করা হয়েছে এবং ওপাশে ভারত এবং এই পাশে বাংলাদেশে। আস্তে আস্তে যখনই সেই 0 পয়েন্ট থেকে আগাচ্ছিলাম একটা অন্যরকম গা ছমছম অনুভূতি হচ্ছিল যে বাংলাদেশের একদম শেষ সীমান্তে, শেষ জলাশয়ের বিন্দুতে এই মুহূর্তে আমরা, এবং ঠিক কয়েক হাত সামনেই ভারতে আরেকটা দেশের সীমানা শুরু হয়ে গেছে। বাংলাদেশ এই প্রান্ত সীমায় শেষ হয়ে গেছে। এবং আরেকটু অনুভূতি যেন কাজ করলো, দিনটা 16 ডিসেম্বর ছিল, যে বাংলাদেশের সীমানা চিনে গেলাম এবং এই সীমানা যেন আমরা সবসময় আমাদের সব কিছু উজাড় করে হলেও রক্ষা করতে পারি। ঠিক বাংলাদেশের সর্বপ্রান্ত একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে এই অনুভূতিটা এই মুহূর্তে কাজ করছিল। আর দুটো দেশের সীমানার মাঝখানে দাঁড়ালে আমার সবসময় যতবারই মানে এরকম বাউন্ডারির বা সীমানার কাছাকাছি গিয়েছি সেই অদ্ভুত ছমছম অনুভূতিটা অনেকবারই হয়েছে, কিন্তু এবার সবচেয়ে বেশি হলো, কারণ এতটা কাছে আর যাওয়া হয়নি, মাত্র একদম বর্ডার থেকে 10-12 ফিট দূরত্বে। আর ওপাশে হচ্ছে যে সেই মেঘালয় যে ডাউকি শহর, সেই পাহাড়ের উপর শহরটাতে বাতি জ্বলে উঠছে,
এবং দৃশ্য যে সেই ডাউকি শহর যেটা ভারতের মধ্যে পড়েছে, পাহাড়ের উপরে থাকে থাকে রাস্তা, তার উপরে এবং উপরে এরকম পাহাড় কেটে কেটে শহর বানানো, ছোট একটা শহর বানানো হয়েছে এবং সেখানে বাতি জ্বলে উঠছে সন্ধ্যার পরে, দেখা যাচ্ছে একটা ঝুলন্ত ব্রিজ এবং আরও দূরে গভীর গভীর পাহাড়, তার মধ্যে দিয়ে সেই পাহাড়ি নদী এঁকে বেঁকে চলে গেছে এবং অদ্ভুত একটা সে অনুভূতি আসলে মানে বলে বোঝানোর মতো না। এবং ওই মোমেন্টটাতে মনে হচ্ছিল যে মানে বেস্ট মোমেন্ট অফ দ্য হোল ট্রিপ, সেই 0 পয়েন্টের ওখানটাতে দাঁড়িয়ে বাংলাদেশের সর্বশেষ সীমানায় পাহাড়ি নদীর উপরে ভাসতে ভাসতে, এবং সূর্য অনেক আগেই ডুবে গিয়েছিল, একদম দিনের আলো হয়তো শেষ ফোঁটাটুকু তখন অবশিষ্ট ছিল ঠিক ওই সময়টাতে ওখানটাতে, মানে সময়ের দিক থেকে এবং টুরির দিক থেকে একবার সর্বোচ্চ চূড়াতে মনে ছিল ওই সময় অবস্থান করছি। দ্যাট ওয়াজ রিয়েলি ওয়ান্ডারফুল। তারপর ওখান থেকে ফিরে আসলে কোনো কিছু বলতেও আর কোনো কিছু মানে একদম স্পিচলেস হয়ে যাওয়া, যেটা প্রকৃতির খুব কাছে গেলে সেই অনুভূতিটা কাজ করছিল, আর তারপরে তো আবার ফিরে আসা। সো দ্যাট ওয়াজ আ ট্রিপ। কোথায় যাবেন, কীভাবে যাবেন, এইসব কোনো কিছু আমি বলি না। রাস্তা থেকে মানে বাসা থেকে বের হয়ে যান, পথেই চিনে নেবেন পথের ঠিকানা। এটাই হচ্ছে রিয়েল অ্যাডভেঞ্চার অ্যান্ড রিয়েল ট্রিপ। সব কিছু আগে থেকে ঠিক করে গেলে কোনো কিছু মজা তার থেকে অনেক বেশি হয়, যে একেবারে অ্যাডভেঞ্চারের মতো বের হয়ে যান, পথই আপনাকে চিনিয়ে দেবে কোথায় যেতে হবে। পথের ঠিকানা পথেই চিনে নিন, বাসায় বসে না, পেপার পড়েও না, রেড ঘেটেও না। সো সেটা যাই হোক, আজকের অভিযাত্রীকে এখানেই শেষ। বেশি করে চিনুন, কেউ চিনুন, আসলে পৃথিবীটাকে চিনুন, এটাই হচ্ছে কথা। যদি কোনো কিছু লিখতে চান, প্রথমে আরে লিখবেন, স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। একটা অরিজিনাল সাউন্ড ট্র্যাক শুনবো স্টেপ আপ মুভি থেকে, গানটা হচ্ছে ডান্স উইদাউট ইউ, আর রিকি লুনা রিমিক্স ভার্সনটা শুনবো। আজকে বেশ কিছু মুভির অরিজিনাল সাউন্ড ট্র্যাক প্লে করার চেষ্টা করবো, একটু পরে ফিরছি, সাথে থাকুন। Christina Perrigo, The Twilight Saga movie থেকে 1000 Years. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন ইরাজ কে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ, রেডিও আমার 88.4 FM এর। সময় হচ্ছে 12:21। আর শুনছিলাম একটু আগে যে গানটা, সেটা হচ্ছে এলআরবির গান রাতের তারা। আর তার আগে ছিল দ্য টুয়াইলাইট সাগা, এবং সেই সিকুয়েল ট্রিকুয়েল ট্রিলজি 3টা মুভি ছিল, তার কোনো একটা থেকে হবে এটা ক্রিস্টিনা পেরেগো 1000 Years, এবং তার ছিল ডান্স উইদাউট ইউ ফ্রম দ্য মুভি স্টেপ অফ রেভলিউশন। আর এদিকে বাংলালিংক 3G নিয়ে এসছে মোবাইল টিভি সার্ভিস, যাতে আপনি এখন দেশি বিদেশি বিভিন্ন চ্যানেলের পাশাপাশি দেখতে পারবেন মিউজিক ভিডিও, মুভির গান এবং লোকাল ও ইন্টারন্যাশনাল বিভিন্ন মুভি স্ট্রিমিং। অ্যাক্টিভেট করতে ডায়াল করুন *5*, নতুন কিছু করো বাংলালিংক। আর ইমরান আমাকে জানিয়েছেন আরেকটা কথা, সেটা হচ্ছে যে যদি সিলেটে ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জ রুট দিয়ে যাওয়া যায়, তাহলে নাকি অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়, এবং এটা হচ্ছে তার একটা সাজেশন যারা অভিযাত্রিক তাদের জন্য। রাশেদ আমাকে লিখেছেন তিনিও জাফলং গিয়েছিলেন এবং সত্যি আকাশের গায়ে পাহাড়গুলো দেখে তিনিও স্তব্ধ হয়ে গিয়েছিলেন এবং পুরো একটা সপ্তাহ সেখানে ছিলেন নাকি, আবির জানিয়েছেন। এবং ট্রাভেল বিষয়ে অনেক SMS আসছে। মৌলভীবাজারের হাম্মাম ঝর্ণাতে যেতে পারেন, নেট ব্লগ স্টাডি করে যাবেন, কজ ইউল বিলিভ ইউর ইন এ স্টিভেন স্পিলবার্গস মুভি প্লট, কজ ইটস আ টাফ ওয়ান। বৃতি জানিয়েছেন ও উইথ সিলেট জাস্ট অসাম, জাস্ট ওয়েন্ট ব্যাক টু দেয়ার December 2007, পুরো সিলেট, চামাবিল, জাফলং হিলস, বর্ডার গেট, ও দ্য ট্রিপ অফ মাই লাইফ, ভুলতে পারবো না কখনো। নাবিহা জানিয়েছেন যে ফ্যামিলি এবং কাজিনরা মিলে গিয়েছিলেন সিলেটে লাস্ট ঈদ হলিডেতে, এবং অ্যামেজিং মেমোরাল এক্সপিরিয়েন্স হয়েছে আমার মতো। ইউনিভার্সিটি থেকে ট্যুরে একবার সিলেটে গিয়েছিলেন, নাম লিখে নিয়ে সেমেস্টার কে করেছেন, এখনো পর্যন্ত সেটাই নাকি তার কাছে সবচেয়ে দেখা সুন্দর জায়গা। আবারও মনে পড়ে গেল কল্পনায় জায়গাগুলো, আবার ঘুরে এলাম। দেখ, অন্তত এই কাজটা তো করতে পারলাম, সত্যি সত্যি আপনাদেরকে না নিয়ে যেতে পারলেও কল্পনাতে একবার ঘুরে আনলাম। আর SMS করার নিয়মটা বলে দিই, যদি কোনো গান শুনতে চান, নিজের মনের কোনো কথা শেয়ার করতে চান, যে কোনো এক্সপিরিয়েন্স, যে কোনো কিছু, যে কোনো অনুভূতি, আর যদি কোনো কিছু কাউকে উৎসর্গ করতে চান, আপনার মোবাইল মেসেজ শুনে গিয়ে প্রথমে লিখুন RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। যে গানটা শুনবো সেটা হচ্ছে অনেক দূর থেকে ঘুরে আসার গান, কিন্তু ট্রাভেল বিষয়ে গানের পরে কিন্তু কথাবার্তার পরে এই গানটা অবশ্যই যায়। উইনিং এর গান ইচ্ছে করে। Yes friends, welcome back. শুনছেন ইরাজ কে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ, রেডিও আমার 88.4 FM এ। আর শুনছিলাম একটু আগে হুবাস ট্যাঙ্কের গান I don't think I love you, আর এটা হচ্ছে ট্রান্সফরমার্স রিভেঞ্জ অফ দ্য ফলেন মুভির একটা সাউন্ড ট্র্যাক। আজকে বলেছিলাম যে বেশ কিছু সাউন্ড ট্র্যাক প্লে করার চেষ্টা করবো এবং আরও কিছু হয়তো থাকবে। এটা ছিল হুবাস ট্যাঙ্কের I don't think I love you, but I think I love you, all my listeners who are listening to me right now. আর রাশেদ আমাকে যেটা আছে, নিঝুম ঝিরিঝিরি পথে হাঁটতে চান তবে বান্দরবান যাবেন, রুমা থেকে বগা লেক যাবেন, এবং আরও যেতে চাইলে কেওক্রাডং, তাজিনডং, আপনার মনে হবে সব স্বপ্ন। আয়েশা জানিয়েছেন সিলেটের অনেক জায়গায় গিয়েছেন কিন্তু জাফলং যাওয়া হয়নি, আজকে এগুলো শুনে তিনি ইন্সপায়ার্ড হয়েছেন যাওয়ার জন্য। মুন্সিগঞ্জের সজল লিখেছেন যতবার উইনিংয়ের গানগুলো শুনি ততবারই নস্টালজিক হয়ে যায়, এই ব্যান্ডটা কোথায় হারিয়ে গেল। আসলে পছন্দের আর্টিস্টরা যখন গান গাও ছেড়ে দেন বা পছন্দের ব্যান্ডগুলো যখন ভেঙে যায়, আসলে এই তীব্র কষ্টটা আসলেই হয়।
এবং অসাধারণ সব জনপ্রিয় ব্যান্ডগুলো যখন ভেঙে যায়, সেটা দেশে হোক বা বাইরের ব্যান্ডগুলো হোক, মানে বিশ্বজুড়ে বা দেশ জুড়ে অসংখ্য ফ্যানের মাধ্যমে পড়ে যান। উইনিং ব্যান্ডের বেলা তো তাই হয়েছিল। উইনিংয়ের ভোকালিস্ট চন্দন যখন দেশ ছেড়ে কানাডাতে চলে যান, তখন আসলে ব্যান্ডটা ভেঙে যায়। আর এটা একটা অসম্ভব রকম সফল একটা ব্যান্ড ছিল এবং অসম্ভব সুন্দর মেলোডিয়াস কিছু মেলো রক জনরাতে তারা আসলেই অসাধারণ এবং অপ্রতিদ্বন্দ্বী ছিল আমার কাছে মনে হয়। এটা অবশ্যই সবার জন্য একটা বড় ক্ষতি হয়ে গেল এবং উইনিংয়ের যত গান আমিও যতবার শুনি মনে হয় ব্যান্ডটা যদি থাকতো, না ভেঙে যেত বা চন্দন দেশে থাকতো, তাহলে নিশ্চয়ই আর অসাধারণ সব গান আমরা পেতাম। এবং আমাকে লিখেছেন এরপরে সুমাইয়া ইউবি থেকে, যে অনেকদিন ধরে ভাবছিলাম একটা গল্প লিখবো, আজকে দুদিন জানা বস্তু কি, তারপরেও কংগ্রেচুলেশনস গল্প লেখার জন্য। সেটা যেমনই হোক না কেন, অন্তত মনের একটা গভীরে লুকিয়ে থাকা ইচ্ছা পূরণ করতে পেরেছেন, যেটা আমি এখনও পারিনি। আমার ফার্স্ট রিয়েলাইজ করা একটা মানে খুব বড় একটা ড্রিম ছিল, সেটা হচ্ছে যে লেখালেখি করা, সেটা এখনও স্বপ্ন, অন্তত আপনি তো পেরেছেন, তাই অভিনন্দন আপনাকে। বৃষ্টি বিলাস আমাকে জানিয়েছেন, উদাসীন দেখো আকাশের গায়ে মেঘেরা ছড়ায়, শোনা কথারা আমার গৃহহারা, করে ছায়া পথে আনাগোনা, এবং কিছু গানও শুনতে চেয়েছেন। আর এখন একটা গান প্লে করছি এবং এই গানটা হচ্ছে বৃষ্টির গান। আপনি মনে করতে পারেন শীতের বৃষ্টি গান কেন, কারণ গত রাতে কিন্তু শীতের মধ্যেও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি ঝরেছিল এবং নিশ্চয়ই অনেকেই সেটা এনজয় করেছেন। এবং ঠিক ওই মুহূর্তে আমি ছিলাম পদ্মা নদীর মধ্যে, এবং শীতের রাতে পদ্মা নদীর মধ্যে বৃষ্টি, এটা অন্যরকম একটা অনিন্দ সুন্দর অভিজ্ঞতা ছিল, একেবারে তাজা স্মৃতি গত রাতের ঘটনা। আর সেজন্য এই শীতের মধ্যে একটা বৃষ্টি গান শুনছি এবং তারপরে আরেকটা গান, সেটাতেও হয়তো বৃষ্টির ফ্লেভার আছে, এবং দুটো গানই এনজয় করবেন আশা করছি। একটু পরে ফিরছি। প্রথমে লিখবেন RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে যদি কিছু লিখতে চান। So friends, welcome back once again. শুনছেন এই মুহূর্তে রেডিও 88.4 FM, চলছে ড্রিমস অ্যাভিনিউ এবং এই মুহূর্তে আপনি রাজের সাথেই আছেন। শুনছিলাম একটু আগে অদিতের গান আজি আকাশ, এবং তার আগে ছিল লিঙ্কনের গান এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে। আর এখন কোনো SMS পড়ছি না, কারণটা আপনি নিজেই বুঝতে পারবেন। মুভি অফ দ্য উইক। মুভি অফ দ্য উইক, এবং কারণটা আপনি নিজেই বুঝে গেলেন। SMS পড়িনি। সবাইকে স্বাগত জানাচ্ছি এই সেগমেন্টে। আজকে একটা হলিউডের একটা খুব হিট এবং ম্যাজিক যারা পছন্দ করেন তাদের জন্য ভালো লাগবে এরকম একটা মুভির কথা বলবো। এবং কিছুদিন আগে একটা ম্যাজিক রিলেটেড মুভির কথা বলেছিলাম, যেটা নাম ছিল নাও ইউ সি মি। আর এই মুভিটার নাম হচ্ছে দ্য ইলিউশনিস্ট। 2006 সালে রিলিজ হয়েছিল এই মুভিটা, এবং ম্যাজিশিয়ানকে নিয়ে, একজন ম্যাজিশিয়ান, এবং তাকে ম্যাজিশিয়ান না বলে ইলিউশনিস্ট বলা ভালো, যিনি অসাধারণ সব বিভ্রম তৈরি করতে পারেন এবং সেই কুহক বিভ্রম তৈরি করে অডিয়েন্সকে একটা অন্যরকম ঐন্দ্রজালিক ভ্রমের ভেতরে ভুলিয়ে তাদেরকে অন্যরকম একটা বিনোদনের যোগান একজন ইলিউশনিস্ট। এডওয়ার্ড নর্টন অনেকেরই একজন পছন্দের অভিনেতা, এবং দারুণ দারুণ থ্রিলার মুভি তাকে অভিনয় করতে দেখা যায়, এবং এডওয়ার্ড নর্টন এরা কেন্দ্রীয় চরিত্রে আছেন। দ্য ইলিউশনিস্ট আসলে এডওয়ার্ড নর্টন, এবং সিনেমাতে তার নাম থাকে আইজেনহাইম দ্য ইলিউশনিস্ট। এটা 2006 সালের 1 সেপ্টেম্বর রিলিজ হয়েছিল এবং ভাই বেশ ভালো রকম ব্যবসায়িক সাফল্যর দেখা পায় এই মুভিটা, এবং ক্রিটিকরাও বেশ প্রশংসা করেছেন। এটার পরিচালক হচ্ছে নেইল বার্গার খাবারের কথা মনে করবেন না আবার কেউ। এবং অভিনয় করেছেন এডওয়ার্ড নর্টন, জেসিকা বিয়েল এবং পল জিয়ামাত্তি। এই তিনজন হচ্ছেন মূল তিনটি চরিত্র অভিনয় করেছেন দ্য ইলিউশনিস্ট মুভিতে। ছবির কাহিনীতে দেখানো হয় আসলে অনেক আগের প্লট, একটা 1889 সালের প্লট। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে এই ছবির প্লট 1889 সালে, এবং তখন দেখানো হয় এক কিশোর, তখন কিশোর বয়স থেকে শুরু হয় সিনেমার কাহিনী। আইজেনহাইম যখন একজন কিশোর, হঠাৎ করে একদিন গ্রামের পথে হাঁটতে হাঁটতে তার এক ম্যাজিশিয়ানের সাথে দেখা হয়, বৃদ্ধ, এবং বৃদ্ধ তাকে ডেকে তাকে অদ্ভুত কিছু ম্যাজিকের ট্রিক্স দেখান, এবং সেই যে জীবনের একদম শুরুতেই এরকম অদ্ভুত কিছু ম্যাজিকের ট্রিক্স দেখে আইজেনহাইম কনভিন্সড হয়ে যান তাকে বড় হয়ে ম্যাজিশিয়ান হতে হবে। এই ভূত তার মাথা থেকে আর নামেনি, এবং তিনি কিভাবে এত ট্রিক শেখেন সিনেমাতে সেটা অত বিস্তারিতভাবে দেখানো হয়নি, কিন্তু দেখানো হয় যে সেই ট্রিক্সগুলো সেই হঠাৎ করে গ্রামের পথে এক বৃদ্ধ ম্যাজিশিয়ানের কাছ থেকে যে ট্রিকগুলো শিখেছিলেন সেগুলো প্র্যাকটিস করছেন, এবং নিজের মনের মধ্যেই একটা অন্যরকম স্বপ্নের বীজ বোনা হচ্ছে, এবং আস্তে আস্তে বেশ কিছু ভালো কৌশল শিখে যান আইজেনহাইম সে কিশোর বয়সী, এবং দেখিয়ে সবাইকে ওই বয়সী তাক লাগিয়ে দেন, এরকম একটা ব্যাপার দেখানো হয়। এবং অবশেষে সেই ভিয়েনার তখন যে রাজপরিবারের একজন আরেক কিশোরী জেসিকা বিয়েল যে চরিত্রটাতে অভিনয় করেছেন সোফি সিনেমায়, সেই সোফি আরেক কিশোরী একদিন ঘোড়ায় চড়ে যাওয়ার সময়
আইজেনহাইম এসে ট্রিক দেখে তার সাথে পরিচিত হয় এবং তখন কিছুটা খেলা ছড়ি সোফিকে সেই ম্যাজিকের ট্রিকগুলো দেখে ইমপ্রেস করে এবং একটা সময় কিশোরী সেই প্রথম প্রেমের একটা অনুভূতি সেই ম্যাজিকের দেখাতে গিয়ে আর দেখতে গিয়ে আস্তে আস্তে দুজনের মনের মধ্যে কাজ করে এবং সামাজিক সোশ্যাল ক্লাস বিচার করলে তারা দুজন একেবারে দুই শ্রেণীর ছিল। একজন যেমন সোফি ছিল রাজ পরিবারের এক কিশোরী, আর সেই জাদুকর কিশোর আইজেনহাইম ছিল একদমই দরিদ্র কৃষক পরিবারের একজন সন্তান এবং স্বাভাবিকভাবেই তার এই মেলামেশাটা তো সেই রাজ পরিবার মেনে নেয়নি এবং নানা রকম বাধা বিঘ্নের তৈরি হতে লাগলো। কিন্তু শেষ পর্যন্ত তা দেখা যেত যারা লুকিয়ে দেখা করছে এবং আইজেনহাইম তার ওই কিশোরী সোফিকে অনেক ম্যাজিকের ট্রিক দেখাচ্ছে, কিন্তু একটা সময় শেষ পর্যন্ত তাদের মধ্যে চূড়ান্ত বিচ্ছেদ হয়ে যায় এবং জোর করে সোফিকে গিয়ে রাজপ্রাসাদে বন্দি করে রাখা, এরকম একটা ব্যাপার দেখানো হয়। তারপরে মনের দুঃখে সেই কিশোর জাদুকর আইজেনহাইম যে কোথায় চলে গেল সেটা দেখানো হয় না, কিন্তু এর পরের কাহিনীর বেশ কিছু বছর পরে হঠাৎ করে ফাস্ট ফরওয়ার্ড হয় মুভি অনেক এবং দেখানো হচ্ছে অনেক বছর পরে সেই কিশোর আইজেনহাইম এখন পরিণত যুবক আইজেনহাইম এবং সে অনেক নাম করা এক ইলিউশনিস্ট হয়েছে। কিভাবে কোথায় এতদিন ছিল আর কোথায় কোথায় কী কী শিখলো সব দেখানো হয় না, কিন্তু দেখানো হয় যে শহরে যাচ্ছে আইজেনহাইম সেই শহরেই সাড়া পড়ে যাচ্ছে এবং এক বিশাল ভক্ত শ্রেণী তৈরি হয়েছে আইজেনহাইমের এবং অসম্ভব রকম জনপ্রিয় একজন ইলিউশনিস্ট সে হয়ে যায় এবং অদ্ভুত সব বিভ্রম সে দেখায় এবং যার আসলে কোনো জবাব নেই, এত অসাধারণ সব জাদু বা ইলিউশন সে তৈরি করে। এবং এভাবে জাদু দেখাতে দেখাতে বা সেই ইলিউশনারি ম্যাজিক দেখাতে দেখাতে একটা সময়ে দেখানো হয় যে সেই ভিয়েনার যে রাজ পরিবার তাদের সাথে তারাও একটা ম্যাজিক উপস্থিত থাকে ম্যাজিক শোতে এবং সেখানেই হঠাৎ করে দেখা পাওয়া যায় সোফির এবং তখনকার সেখানে যে প্রিন্স অর্থাৎ রাজপুত্র যার নাম থাকে কাউন্ট লিওপোল্ড, সেই রাজপুত্র যিনি কিছুদিন পরই হয়তো রাজা হবেন, তার সাথে সোফিকে দেখা যায় এবং একটা ম্যাজিক দেখাতে গিয়ে সোফিকে স্টেজে আসতে হয় ভলান্টিয়ার হিসেবে এবং সেখানে তাকে দেখেই চিনতে পারেন আইজেনহাইম যে এই সেই তার কিশোর বেলায় হারিয়ে যাওয়া প্রেমিকা সোফি। বর্তমানে রাজপুত্র বা যুবরাজ লিওপোল্ডের বাগদত্ত এবং পরে নাকি লিওপোল্ডের সাথে সোফির বিয়ে হবে, এরকম একটা সময় এরকম একটা পরিস্থিতিতে আইজেনহাইম তার হারানো সেই কৈশোরের প্রেমকে আবার খুঁজে পায় এবং প্রথমে যদিও সোফি চিনতে পারেনি, পরে অবশ্য সেও চিনতে পারে এবং পুরনো ব্যথা বা সেই পুরনো আবেগ আবার তাদের মধ্যে জেগে ওঠে এবং তারা লুকিয়ে লুকিয়ে দেখা করতে থাকে এবং সব কিছু এবং তখন আইজেনহাইম তাকে আবার নতুন করে তার প্রেমের আহ্বান দিয়ে বলে তার সাথে পালিয়ে যেতে সব কিছু ছেড়ে এবং তখন সোফি জানে এটা কখনোই সম্ভব না এবং এই চেষ্টা যদি তারা ভুলেও করে সেই নিষ্ঠুর যুবরাজ লিওপোল্ড অবশ্যই তাদের দুজনকে মেরে ফেলতে পরিণতি সে চায় না। তো এই পরিস্থিতি দেখা যায় যে যখন কোনোভাবেই তাকে সোফিকে কনভিন্স করতে ব্যর্থ হয় আমাদের সেই জাদুকর আইজেনহাইম, তখন দেখানো হয় হঠাৎ করেই যে তাদের এই লুকিয়ে লুকিয়ে দেখা করার কথা বা তাদের গোপন অভিসারের কথা নিষ্ঠুর যুবরাজ ফেলে এবং সে তাকে হত্যার হুমকি দেয় যদি সেই পথ ত্যাগ না করে এবং এই অবস্থায় যখন তাদের মধ্যে কথা কাটাকাটি হয় তখন একদিন দেখা যায় যে তলোয়ার নিয়ে সেই যুবরাজ লিওপোল্ড সোফিকে খুন করতে যায় এবং তারপরে দেখানো হয় যে একটা সাদা একটা ঘোড়ার উপরে সেই রাজপরিবারের তরুণী সোফির লাশ, রক্তাক্ত লাশ একটা ঘোড়া বয়ে নিয়ে ভিয়েনাতে চলে আসে এবং তখন সবাই ভেতরে একটা সন্দেহ করে যে হয়তো যুবরাজ লিওপোল্ড তাকে হত্যা করেছে এবং তাদের সেই তার লুকোনো তার সেই পুরনো এবং লুকিয়ে থাকা প্রেমিকায় জানতে পেরে, কিন্তু যেহেতু সে রাজ পরিবারের ভবিষ্যৎ রাজা এবং যুবরাজ, তাই সরাসরি কেউই এই কথা মুখ ফুটে বলতে পারে না এবং তখন তার প্রেমিক আইজেনহাইম প্রচণ্ড রকম একটা শক পায় এবং পুলিশ ইন্সপেক্টর উল বলে একটা ক্যারেক্টার আছে যিনি আসলে শুরু থেকেই জাদুকর আইজেনহাইমের পিছনে লেগেছিলেন কোনো এক কারণে। ইন্সপেক্টর উলকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেন যে আসলে এটা যুবরাজ লিওপোল্ডের কাজ, কিন্তু ইন্সপেক্টর উল হচ্ছেন যুবরাজের একেবারে কেনা একজন পুলিশ কর্মকর্তা এবং তার কথা উঠেন বসেন এবং ভবিষ্যতে যুবরাজ তাকে আশা দিয়েছেন যে তিনি রাজা হলে তাকে একটা মন্ত্রীর পদ পাইয়ে দেবেন। তাই ইন্সপেক্টর উল এসব কথা এক কান্দি ঢুকে আর কান্দি বের করে দেয়, কোনো লাভই হয় না আইজেনহাইমের এবং কোথাও বিচার না পেয়ে এবং তার প্রেমিকা সোফিকে চিরতরে হারিয়ে ফেলে এবং একটা শোকে প্রায় উন্মাদের মতো হয়ে যান জাদুকর আইজেনহাইম এবং মনে হয় যে সে ম্যাজিক দেখানো শুরু করছে নতুনভাবে, যার সাথে আগের কোনো মিল নেই। সে আগের সব স্টাফ বাদ দিয়ে নতুন চাইনিজ কিছু হেল্পিং হ্যান্ড ভাড়া করে এবং সম্পূর্ণ ভিন্ন এক ধরনের ম্যাজিক দেখানো শুরু করে, সেটা হচ্ছে যে প্রেতাত্মা নামানো তার ম্যাজিকের মাধ্যমে এবং প্রত্যেকটা শোতে একজন করে প্রেতাত্মা সে নামায় অশরীরী জগৎ থেকে এবং এই ম্যাজিক দেখানোর পরে তার জনপ্রিয়তা আরও মনে হয় 10 গুণ বেড়ে যায় এবং তার শোগুলো উপচে পড়ে ভিড়ে, কারণ দেখানো হয় যে একদম সেই মৃতদের জগৎ থেকে একটা প্রেতাত্মা নেমে আসছে এবং সে নানা রকম রহস্যময় প্রশ্নের উত্তর দেয় এবং একটা শোতে যে তার প্রেমিকা সোফির আত্মা আসে অবশেষে একদিন
এবং সোফিকে জিজ্ঞেস করা হয় তোমাকে কে মেরেছে। সোফি তখন বলে যে তার হত্যাকারী এই অডিটোরিয়ামের এই মিলনায়তনের মধ্যেই আছে। এবং প্রিন্স লিওপোল্ড সেদিন কিন্তু ছদ্মবেশে আইজেনহাইমের সেই ম্যাজিক দেখতে গিয়েছিল এবং একটা অন্যরকম পরিস্থিতি, এবং পুলিশ তাকে গ্রেফতার করতে যায়। অনেকদিন ধরেই কাউন্ট লিওপোল্ড প্ল্যান করছিলেন যে আইজেনহাইমকে গ্রেফতার রাজ্যে একটা অরাজকতা তৈরি করার জন্য এই অভিযোগ নিয়ে। এবং যখন পুলিশ স্টেজে উঠে তাকে গ্রেপ্তার করতে যায়, সবচেয়ে বড় ম্যাজিকটা বোধ আইজেনহাইম এই শোয়ের জন্য রেখে দিয়েছিলেন। পুলিশ যখন চারদিক থেকে তাকে ঘিরে ফেলে এবং গ্রেফতার করতে যায়, পুলিশ তাকে ধরতে গিয়ে দেখে যে ধরা যাচ্ছে না, একটা বাতাসের মতো ধোয়া হয়ে আস্তে আস্তে আইজেনহাইম স্টেজ থেকে মিলিয়ে যাচ্ছেন। এবং অদ্ভুত এক ম্যাজিক, একেবারে পুলিশের চোখের সামনে দিয়ে হাতের মুঠোর ভিতর দিয়ে ধোয়া হয়ে কীভাবে আইজেনহাইম মিলিয়ে গেলেন তারা সেটা বুঝে ওঠে রাখিয়ে দেখা যাচ্ছে যে আইজেনহাইম গায়েব। এবং শেষ পর্যন্ত যেটা হয় এই মুভিতে সেটা হচ্ছে যে অবশেষে ইন্সপেক্টর উল সোফির হত্যাকাণ্ডে তদন্ত করতে আবিষ্কার করেন যে সেই কাউন্ট লিওপোল্ডের ঘোড়া রাস্তা বলে প্রিন্সেস সোফির একটা লকেট যেটা সবসময় পড়তেন সেটা খুঁজে পাওয়া যায়, এবং রক্তমাখা একটা তলোয়ারের এবং যুবরাজ লিওপোল্ডের তলোয়ারের একটা মণিমুক্তা খচিত তলোয়ারের একটা মুক্তা সেই ঘোড়া রাস্তা বলে পড়ে থাকতে দেখা যায়। এবং ঠিক সেই তলোয়ারেরই একটা মুক্তা এবং সোফির একটা লকেট যখন প্রিন্স লিওপোল্ডের আস্থা বলে খুঁজে পান ইন্সপেক্টর উল, তিনি নিশ্চিত হন যে আসলে আইজেনহাইমের অভিযোগই সত্যি এবং প্রিন্স লিওপোল্ড তাকে হত্যা করেছেন। এবং তখন তাকে গিয়ে হত্যার অভিযোগের কথা জানায় ইন্সপেক্টর উল। তখন লিওপোল্ড তাকে মনে করিয়ে দেয় সব পাগলের প্রলাপ না বকতে, এবং সে যেহেতু সে মন্ত্রী বানাবে সব কথা বলা হয়, কারণ তাহলে তার রাজা হবার পথে একটা সমস্যা হয়ে যেতে পারে। তখন ইন্সপেক্টর উল বলেন যে আমি আর হত্যাকারীর পক্ষে কাজ করবো না এবং আমি আপনাকে অবশ্যই আইনের মুখোমুখি দাঁড় করাবো, এবং আপনি যে রাজার বিরুদ্ধে চক্রান্ত করছেন যে তাকে একটা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে আপনি রাজা হবেন, এটাও আমি অলরেডি আপনার বাবা এবং রাজাকে জানিয়ে দিয়েছি, এবং তারা অলরেডি একটা সামরিক বাহিনী পাঠিয়ে দিয়েছেন আপনাকে গ্রেফতার করার জন্য। তখন রিভলভার নিয়ে ইন্সপেক্টর উলকে মারতে যান প্রিন্স লিওপোল্ড, কিন্তু তখনই ঘোড়ার খুঁড়ির শব্দ শুনে বুঝতে পারেন যে তার বাবার যে আর্মি পাঠিয়েছেন তাকে গ্রেফতার করার জন্য সেটা অলরেডি পৌঁছে গেছে এবং এখন বাঁচার আর কোনো পথ নেই। অবশেষে কোনো পথ খোলা না পেয়ে যুবরাজ লিওপোল্ড রিভলভার নিজের মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেন। এভাবে একটা ঘটনার অবসান হয় এবং শেষ পর্যন্ত দেখা যায় যে রাজপুত্র লিওপোল্ড তো আত্মহত্যা করলেন, প্রিন্সেস সোফিও খুন হলেন লিওপোল্ডের হাতে, কিন্তু আইজেনহাইমের এখন কি হবে? এমন একটা পরিস্থিতিতে একটা সময়ে রাস্তা দিয়ে হাঁটছিলেন ইন্সপেক্টর উল, এবং হঠাৎ করে একটা ছোট্ট ছেলে তাকে এসে বলে যে একটা বই আছে তার জন্যে, এবং বইটা খুলে দেখতে পান যে আইজেনহাইম একটা বই তাকে পাঠিয়েছে। আইজেনহাইমের বিভিন্ন রকম জাদুর ট্রিক, কীভাবে সে জাদুগুলো দেখায় সে কৌশল লেখা আছে ওই বইয়ে। কিন্তু বইটা উল্টাতে পাল্টাতে একটু সময়ের পরে, একটু দেরি হওয়ার পরে যখন নিজের পকেটে হাত দেন বুঝতে পারেন সোফির যে লক তার আলামত হিসাবে তার কাছে ছিল এবং যেটা দিয়ে তিনি আসলে হত্যাকারীকে বের করেন সেই লকেটটা পকেটের ভেতর আর নেই, এবং বুঝতে পারেন এটা একটা ইলিউশনিস্ট আইজেনহাইমের আরেকটা ট্রিক। তার মৃত প্রিয়তমার লকেটটা তার কাছ থেকে চিরতরে নিয়ে নিলেন একটা আরেকটা ট্রিকের মাধ্যমে। এবং তখন দূরে একজন লোককে দ্রুত হেঁটে যেতে দেখা যায় এবং ইন্সপেক্টর উল সন্দেহ করেন ওটাই হচ্ছে আইজেনহাইম ছদ্মবেশধারী, এবং তাকে ফলো করতে করতে একটা রেল স্টেশনে পৌঁছে যান এবং পৌঁছে গিয়ে ইন্সপেক্টর উল তাকে হারিয়ে ফেলেন এবং আইজেনহাইম তার মৃত ভালোবাসার মানুষ সোফির লকেটটা নিয়ে ট্রেনে উঠে পালিয়ে যায়। তখন হঠাৎ করে রেল স্টেশনে দাঁড়িয়ে ইন্সপেক্টর উলের মনে হতে থাকে আসলে তিনি যা দেখেছেন এতদিন, যা বলেছেন তাকে সত্যি, নাকি এর মধ্যে আরেকটা ম্যাজিক, আরেকটা ইলিউশন আছে। সত্যি কি যুবরাজ লিওপোল্ড খুন করেছেন সোফিকে, নাকি অন্য কেউ? আইজেনহাইম নিজে খুন করেনি তো? আসলে ব্যাপারটা কি? তখন একটার পর একটা ঘটনা মিলিয়ে দুয়ে চার মিলিয়ে দেখতে পারেন যে আসলে ইন্সপেক্টর উল এবং এই দেশের সবাই এতদিন একটা অন্যরকম একটা ঘোর এবং বিভ্রমের মধ্যে ছিলেন, এবং জাদুকর আইজেনহাইম তার জীবনের শ্রেষ্ঠ ম্যাজিক দেখিয়েছেন, সবাই নিয়েছেন। সেটা হচ্ছে আসলে সোফিকে কেউ খুন করেনি, তার মানে সোফি আসলে মারা যায়নি। একেবারে শেষ দৃশ্যে গিয়ে অদ্ভুত রকম একটা ধাক্কা আপনিও খাবেন যদি আমি না বলে দিতাম এই কাহিনীটা, আপনিও খেতেন। এবং শেষ দৃশ্য পর্যন্ত আপনি জানেন যে সোফি মারা গেছে এবং আইজেনহাইম প্রচণ্ড কষ্টে দিন কাটাচ্ছে এবং যুবরাজ লিওপোল্ডই হচ্ছে তার হত্যাকারী। আসলে সোফি মারা যায়নি, পুরোটা আইজেনহাইমের একটা সাজানো খেলা ছিল এবং তার অদ্ভুত ট্রিকের মতো অদ্ভুত ইলিউশন, এবং বলাই হয় যে বিভ্রম তৈরি করতে তার জুড়ি নেই, এবং এটা ছিল তার জীবনের শ্রেষ্ঠ তার তৈরি করা শ্রেষ্ঠ বিভ্রম। সবগুলো ঘটনা এমনভাবে সাজিয়েছেন আসলে সোফি মারা যায়নি। সোফি কিছুক্ষণের জন্য অভিনয় করে এবং লাল রক্ত মেখে ঘোড়ার উপরে সেই যে লাশ সেজে থাকা এবং যুবরাজের তলোয়ারটা ওখানে লুকিয়ে রাখে এবং সেই তলোয়ার থেকে একটা মুক্তা ফেলে দিয়ে সেই ঘোড়ার আস্তলে রাখে এবং প্রিন্সেসের লকেট সেখানে রেখে দিয়ে একটা এমনভাবে সব কিছু সাজিয়েছেন আসলে আইজেনহাইম যে কেউ বিশ্বাস করতে বাধ্য যে লিওপোল্ড তাকে হত্যা করেছে। আসলে যেটা হয়েছিল, আইজেনহাইম তাকে লুকিয়ে অনেক দূরে গ্রামের একটা বাড়িতে পাঠিয়ে দেন এবং তারপর সবগুলো ঘটনা বা নাটক এমনভাবে সাজান তাই পুরোটা দোষ গিয়ে পড়ে সেই নিষ্ঠুর যুবরাজ লিওপোল্ডের উপরে।
এবং সেভাবেই আসলে দোষটা গিয়ে তার উপরে পড়ে, কিন্তু তিনি শেষ পর্যন্ত আত্মহত্যা করেন। অবশেষে দেখানো হয় এবং পুরো মুভিতেই কতগুলো কীভাবে সবাইকে বানিয়েছে এবং একের পর এক ইলিউশন তৈরি করে আসলে এই সব কিছু থেকে নিজের প্রিয়তম প্রেমিকাকে নিয়ে অন্য দূরে কোথাও চলে গিয়ে এই সব কিছুর আড়ালে তাকে নিয়ে একটা শান্তির সুখে জীবন কাটানোই ছিল আইজেনহাইমের একমাত্র উদ্দেশ্য, এবং সেটাতে সে পুরোপুরি সফল হয়। এবং ছদ্মবেশে ট্রেনে উঠে সে অবশেষে একদম সিনেমার শেষ দৃশ্যে দেখা যায় প্রত্যন্ত একটা গ্রামে হেরে যাচ্ছে জাদুকর আইজেনহাইম, এবং তার জন্য সে ছোট্ট ঘরে অপেক্ষা করছে তার প্রিয়তমা সোফি। সবাইকে যেরকম বোকা বানিয়েছিলেন, এবং শেষ দৃশ্যে গিয়ে আপনারও মনে হবে যে দুর্দান্ত ম্যাজিশিয়ান আইজেনহাইমকে 3 ঘন্টা বা 2 ঘন্টা ধরে একটা বোকা বানিয়ে একটা আরেকটা বিভ্রমের জগতেই রেখে দিয়েছিল। অসাধারণ মুভি, অসাধারণ থ্রিলার। এবং সিনেমার একদম শেষে আইজেনহাইমের একটা কথা আবার শোনা যায়, যে কথাটা বারবার বলতো আইজেনহাইম, এভরিথিং ইউ হ্যাভ সিন ইজ অ্যান ইলিউশন, আ ট্রিক। সো এই ছিল সিনেমার কাহিনী দ্য ইলিউশনিস্ট। দেখবেন, আশা করি ভালো লাগবে। যদিও কাহিনীটা জেনে গেছেন, তারপরও দেখবেন, আরও ভালো ভালো সিনেমা দেখুন। যদি কোনো SMS করতে চান, কোনো গান শুনতে চান বা নিজের মনের কোনো কথা শেয়ার করতে চাই, প্রথমে আরে লিখুন, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। স্টিংয়ের একটা গান শুনবো, ইংলিশম্যান ইন নিউ ইয়র্ক। এই শীতে Hey friends, শুনছেন আজকে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এর সাথে। আপনি এই মুহূর্তে আছেন, সময় 1:16 আর শুনছিলাম যে পথে পথিক নেই, বসে আছি সেই পথে, নগর বাউলের গান স্ক্রু ড্রাইভার অ্যালবাম থেকে। এবং তার আগে ছিল স্টিং এর গান I'm an alien, I'm a legal alien, I'm an Englishman in New York। আমাকে শাওন লিখেছেন ওয়ারি থেকে, তুমি যে ভ্রমণের গল্পটা বললে, your story just took me to my first silly trip in 1997 when I was in college, first year, and we 4 friends did the same as you did. Best road is Dhaka, obviously। কথা ডান আমাকে জানিয়েছেন ইলিউশনিস্ট চরম একটা মুভি, লাস্ট পার্টটা অসাধারণ। এবং আয়শা লিখেছে ধানমন্ডি থেকে যে ক্রিস্টোফ কিয়েভস্লোভস্কির দ্য ডাবল লাইফ অফ ভেরোনিক এবং ক্যামেরা বাফ, এই দুটো মুভি দেখেছেন এবং দুটো মুভি তার কাছে অসাধারণ মনে হয়েছে এবং মনের মধ্যে গেঁথে গেছে একেবারে। আমি এই দুটোর একটা আমারও দেখা হয়নি, আশা করছি খুব তাড়াতাড়ি আমি দেখবো। আর অনেক বন্ধু SMS পাঠিয়েছেন এবং সবাইকে বলে দিচ্ছি, যদি কোনো গান শুনতে চান, যদি কোনো মনের কথা, ব্যথা, ভাব শেয়ার করতে চান, অবশ্যই একটা ছোট SMS করে আমাকে জানিয়ে দেবেন। আপনার মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখুন RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। Hey friends, শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার আর চলছে রেডিও আমার 88.4 FM এর স্যাটারডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউ। এবং আমার সাথে এবং রাত 2 পর্যন্ত নিশ্চয়ই আমরা একসাথে থাকবো, শেয়ার করছি আপনার মনের কথা এবং শেয়ার করছি আমারও কথা, সেই সাথে আমরা শুনছি চমৎকার সব গান এবং আশা করছি যে দারুণ কাটছে শীতের রাতটা। একটু আগে শুনছিলাম আরবো ভাইরাসের গান অমানুষ, আর তার আগে ছিল সোলসে সেই এভারগ্রিন গানটা মন শুধু মন ছুঁয়েছে। প্রচুর SMS এসছে, তবে আপাতত আমি SMS পড়ছি না, কারণ আরেকটা সেগমেন্ট করার প্রচন্ড অভিলাষ এই মুহূর্তে। সাউন্ড অফ মিউজিক। সাউন্ড অফ মিউজিক সেগমেন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং একটা ইন্টারেস্টিং সব অর্থেই আমার কাছে মনে হয় এবং বেশ রোম্যান্টিকও মনে হয় আমার কাছে। সেটা হচ্ছে যে ছোটোবেলায় এই দৃশ্যটা দেখতাম টিভি নাটকে। দৃশ্যটা হচ্ছে এরকম, একটা দম্পতির বেডরুম বা শোবার ঘর এবং ঘুমোতে যাওয়ার আগের মুহূর্তটা, এবং দেখা যাচ্ছে যে ড্রেসিং টেবিলের সামনে চেয়ারে বসে তার স্ত্রী, প্রিয়তমা স্ত্রী হয়তো চুল আঁচড়াচ্ছেন ড্রেসিং টেবিলের সামনে বসে, এবং বা মুখে প্রসাধনীয় মাখছেন, কিছুক্ষণ পরে হয়তো ঘুমোতে যাবেন এরকম একটা, এবং সেখানে বসে হয়তো শেষ কিছু টুকটাক কথাবার্তা হচ্ছে, নাটকটা প্রায় দেখতাম। এবং আমার সেই একদম অল্প বয়সে দেখার দৃশ্যটা আমার কাছে তখনও রোম্যান্সের গতি প্রকৃতি পুরোপুরি না বুঝলো, মনে হচ্ছিল বেশ মজার বা বেশ সুন্দর একটা দৃশ্য। এবং একটু বড় হওয়ার পরে যখন রোম্যান্সের গতি প্রকৃতি বুঝতে শুরু করলাম এবং অনুধাবন করতে শুরু করলাম, তখন আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা আরও বেশি সুন্দর ছোটোবেলায় যা মনে ছিল তার থেকে। হয়তো সারাদিন অনেক ব্যস্ততা ছিল, অনেক কিছু করতে হয়েছে এবং অনেক কথা যদিও হয়তো হয়েছে, কিন্তু সেটা হয়তো সাংসারিক বিভিন্ন বিষয় আশয় নিয়ে, কিন্তু আসলে নিবিড় করে কাছে পাবার মুহূর্তগুলো হয়তো আসেনি, বা ঠিক পৃথিবীর সব কিছুকে ছুটি দিয়ে শুধু দুজনের জন্য কিছু মুহূর্ত যখন একেবারে হৃদয়ের কিছু কথা হবে, ওই মুহূর্তগুলো হয়তো সারাদিনে একবারও পাওয়া হয়নি। এখন হয়তো পাওয়া গেছে সারাদিনের কর্মব্যস্ত অবসর, মুখোমুখি বসিবার বনলতা সেন, থাকে শুধু অন্ধকার আর সেই বনলতা সেন। ঠিক এরকম একটা মুহূর্তে হয়তো ঘুমোবার আগে চুল বাঁধতে বাঁধতে তার অসম্ভব রূপসী প্রিয়তম স্ত্রী হয়তো আয়নার সামনে বসে চুল বাঁধছে
এবং বাড়তে বাড়তে হয়তো টুকটাক দুটো একটা কথা বলছে বা প্রশ্ন করছে, আর হয়তো বেচারি স্বামী প্রেমিক প্রবর হয়তো আধশোয়া হয়ে কিংবা বসে মুগ্ধ বিস্ময় নিয়ে দেখছে যে সেই ভাগ্যবান, যে অপরূপ এরকম রকম এই অতীন্দ্রিয় রূপসী সত্যি কি তার, শুধু একান্তই তার, হয়তো একটা মুগ্ধ বিস্ময় নিয়ে তার অপরূপা স্ত্রীর চুল বাঁধা দেখছে, এবং আয়নার ভেতর দিয়ে সেটা আবার দেখে স্ত্রী হয়তো কিছুটা ভালো লাগে এবং কিছুটা লজ্জা মেশানো একটা শিহরণ জাগানো অনুভব নিয়ে হয়তো তার ঠোঁটের কোনো একটা মৃদু হাসি খেলে যাচ্ছে, এবং হয়তো একটু কপট রাগ, একটু কপট একটা অন্যরকম সব কিছুর মধ্যে একটা ভালো লাগার অনুভূতি কাজ করানো, একটা আধো অনুরাগ, আধো ব্রীড়া মেশানো একটা অনুভূতি, এবং হয়তো এর ভেতর আরও নিবিড় করে হয়ে ওঠে কাছে পাবার আকাঙ্ক্ষা বা ভালোবাসার তৃষা, নিজের একেবারে বুকের একান্ত ভেতরটাতে ওকে নিবিড় করে পাবার অনুভব, এবং সেই ঝুল বাঁধার কয়েকটা মুহূর্তের ভেতর দিয়ে রচিত হয়ে যায় হয়তো আরেকটা অসামান্য লাভ সং ওর লাভ ব্যালাড, একটা তীব্র মোহময় মোহনীয় প্রেম গাথা। এবং সেজন্য আমার কাছে মনে হয় ঘুমোতে যাওয়ার আগে ওই ড্রেসিং টেবিলের সামনে বসে চুল বাঁধার মুহূর্তগুলো, দ্যাটস রিয়েলি কিউট, although I never got it, but I dream of that obviously, and I think it's really beautiful and heavenly. এরকম একটা গান, সেটাই এখন শুনবো, সেজন্য এত কথা বলা। এবং যাদের এই অভিজ্ঞতা হয়, যারা ম্যারিড, তার নিশ্চয়ই আরও বেশি হৃদয়ঙ্গম করেছে আমার কথা, আর যারা আমার মতো এখনো তৃতীয় এই ব্যাপারটা নিয়ে উপভোগ করুন ভবিষ্যতে স্বপ্নে দোলা চলে তুলতে তুলতে তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাচের আয়না। Hey friends, welcome back. শুনছিলাম একটু আগে যে গানটা, সেটা হচ্ছে ক্যাসাব্লাঙ্কা মুভি থেকে গাওয়া বার্টি হিগিন্সের গান ক্যাসাব্লাঙ্কা। A case is still a case in Casablanca, but a case is not a case without your side. আর তার আগে ছিল জাগজিৎ সিং এর সেই গান তোমার চুল বাঁধা দেখতে দেখতে। আশা করেছেন সাউন্ড অফ মিউজিকের সেই গানটা। অনেক বন্ধু SMS পাঠিয়েছেন, সবাইকে থ্যাঙ্কস, এবং যদি আরও পাঠাতে চান অবশ্যই পাঠাবেন 2323 নাম্বারটাতে। কিন্তু সময় বেশি নিতে ঝটপট আরও কয়েকটা গান শোনা যাক। একটু বিষণ্ণতার একটা গান শুনি, মন খারাপের একটা গান, যাদের মন খারাপ তাদের জন্য বিষে বিষ ক্ষয় সেই রীতির গান। Hey friends, welcome back once again. শুনছেন Dreams Avenue only on Radio 88.4 FM, and this is Iraj again. আর শুনছিলাম আমার খুব পছন্দের একটা রবীন্দ্রসঙ্গীত, তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা, শাহানার কণ্ঠে শুনছিলাম। সময় কিন্তু আজকে একেবারেই নেই, আর একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে এই মুহূর্তে আমি Dreams Avenue বিদায় নিচ্ছি, এবং ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার ততক্ষণ পর্যন্ত চেষ্টা করেছি ভালো লাগা কিছুটা হলে উপহার দিতে। আর শেষ গানটা হচ্ছে, যে গানটা শুনবো সেটা হচ্ছে অনেক পুরনো একটা ব্যান্ডের গান, সোলসের গান, এবং সোলসের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর একটা। আশা করছি শেষ গানটা দিয়ে আজকের ড্রিমস অ্যাভিনিউ একটা সফল পরিসমাপ্তি হবে। সাথে থাকার জন্য অজস্র ধন্যবাদ। শুভরাত্রি।